আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিনের আদালতে মামলার বাদী ও ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লার জবানবন্দির মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। তিনি সন্তান হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। পরে রামিসার মা ও বোন আদালতে সাক্ষ্য দেন। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অপরাধ ঢাকতে এবং বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে আদালতে আনা নেয়ার সময় বিভ্রান্তিমূলক কথা বলছেন আসামি। নেওয়া হচ্ছে চতুরতার আশ্রয়। এ সময় বিচারক আদালতে তোলা ও নামানোর সময় যাতে আসামি কথা বলতে না পারে তা নিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। আদালত এলাকায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নাহিদ, রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে? আদিবা, ইতিমধ্যে পঞ্চম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলছে। প্রথমে সকাল 10টা 40 মিনিটে শিশু রামিসার বাবা আদালতে সাক্ষী দেন এবং তিনি ন্যায় বিচার দাবি করেন। তিনি বলেন যে এরকম যেন আর কারো বুক খালি না হয়। এছাড়া সোহেল রানা যে এক এক সময় এক এক কথা বলে, এই গতকালকে ডলার নামে এক ব্যক্তির কথা আলোচনায় তিনি উঠিয়ে নিয়ে এসেছেন, সেগুলো বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছে এটি সম্পূর্ণই মামলাটিকে বিভ্রান্ত করার জন্যই এসব তিনি বলে বেড়াচ্ছেন। এছাড়া আদালতের পক্ষ থেকে বলা হয়েছে যে আসামিকে আদালতে ওঠা নামানোর সময় যেন তার বক্তব্য নেওয়া না যায় সে বিষয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে, যেন ওরকমভাবেই তাকে আদালতে তোলা হয়। এছাড়া গণমাধ্যম কর্মীদেরকেও বলা হয়েছে যে এইসব প্রচারণা থেকে বিরত থাকার জন্য, কারণ আসামি এই সুযোগগুলো কাজে লাগিয়ে এই মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই মূলত এইসব বলে থাকে। এছাড়া এই সকাল থেকেই সাক্ষ্য গ্রহণ চলছে। রামিসার বাবা হান্নান মোল্লা সাক্ষ্য গ্রহণ দিয়েছে। তারপরে রামিসার মা তিনি বলেছেন যে তিনি বাসার ভেতরে প্রবেশ করে সোহেল রানাকে রামিসাকে হত্যা করে তারপরে গ্রিল কেটে পালিয়ে যেতে দেখেছেন, এটি আদালতে তিনি বলেছেন এবং আদালত সেটি রেকর্ড রেখেছেন। তারপরে রামিসার বড় বোন তিনিও সাক্ষ্য দিয়েছেন। তারপরে রামিসার যে চাচি সেও সাক্ষ্য দিয়েছেন। এখন পঞ্চম সাক্ষ্য গ্রহণ চলছে। তো আদালত ধাপে ধাপে হয়তো আরও 10 থেকে 12টি সাক্ষ্য নেবেন। আজকে বেশিও হতে পারে বা কমও হতে পারে। যতক্ষণ পর্যন্ত সাক্ষীরা থাকবে উপস্থিত, এই সাক্ষ্য গ্রহণ চলবে। তো এই মামলাটি দ্রুত নিষ্পত্তি করার জন্য যে রাষ্ট্র এবং সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেটি দ্রুত বাস্তবায়নের জন্যই মূলত এত দ্রুত বেগে একটি মামলা পরিচালনা মূলত হচ্ছে। এইটি একটি দেশ এবং দেশের জনগণ সেটি হয়তো উপলব্ধি করতে পারছে। এই ছিল আমার কাছে সবশেষ। আদিবা, জানছিলাম রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের খবর। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করছেন ব্যাংকের গ্রাহকরা। সকাল থেকে মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। তাদের দাবি, অর্থ পাচারকারী এস আলমের হাতে আবারও ইসলামী ব্যাংক তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। এটি বাস্তবায়ন হলে ব্যাংকে গচ্ছিত তাদের আমানত লুটে নেবে এস আলম ও তার সহযোগীরা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে রাতে অনলাইনে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পরিচালনা পর্ষদের 5 সদস্যই উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকটির নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলম সভাপতিত্ব করেন। সোমবার দুপুর 2:30টায় পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। এই মুহূর্তে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আবির, মানববন্ধনের অংশ নেওয়া গ্রাহকরা তাদের দাবি নিয়ে আর কি বলছে? তারা
দাবি নিয়ে বলছেন যে নতুন যিনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলম তার দ্রুত পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করলে কিন্তু তারা এখানে অবস্থান নেবেন এবং তারা আরো কঠোর কর্মসূচির তারা হুঁশিয়ারি দিয়েছেন এবং তারা এমনটি বলছেন যে তারা এখান থেকে আসলে সরবেন না এবং যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে তারা এখানে অবস্থান নেবেন। এবং আজকে যেটি ঘটেছে যে সকাল 9টা থেকেই তারা ইসলামী ব্যাংকের যে প্রধান কার্যালয় এখানে তারা সেই কর্মসূচির অংশ হিসেবে আজকেও তারা অবস্থান নিয়েছে। আন্দোলনকারীরা খুরশিদ আলমের পাশাপাশি গভর্নর মোস্তাকুর রহমানেরও পদত্যাগ চাইছেন। আমি আমার ডান পাশে দেখাতে চাই যে এই এলাকা ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তারা সতর্ক অবস্থানে রয়েছেন। রয়েছে জলকামান, পুলিশের সজোয়া যান ও অতিরিক্ত পুলিশ সদস্য। খুরশিদ আলমকে এস আলম গ্রুপের সহযোগী আখ্যা দিয়ে সরানোর দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা। তারা বলছেন যে 2017 সালে এস আলম গ্রুপের দখলে যাওয়ার আগে যারা এই পর্যায়ে ছিল তাদেরকেই মূলত পরিচালনায় ফেরাতে হবে। গত 24 মে চেয়ারম্যান জোবাইদুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান পদত্যাগ করার পর নতুন চেয়ারম্যান হিসেবে সেদিনই খুরশিদ আলমকে বেছে নেয় কেন্দ্রীয় ব্যাংক। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে সোমবার সকাল থেকে সচেতন গ্রাহক ফোরাম ব্যানারে মতিঝিলের দিলকুশা ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে তারা অবস্থান নেন এবং বিক্ষোভ করেন। তাদের ব্যাংকের সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান জোবাইদুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানেরও পুনর্বহালের দাবি করেন এবং এই মুহূর্তে এই বিষয়ে একটি ব্রিফিং চলছে। এই যে সচেতন যে ফোরাম, সেই ফোরামের যিনি সভাপতি তিনি কথা বলছেন। তিনি যেমনটি বলছেন এখন পর্যন্ত যে এই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, অর্থাৎ চেয়ারম্যানকে পদত্যাগ করে আগে যিনি ছিলেন তাকে পুনর্বহালের তারা দাবি জানিয়েছেন, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন। এখন এখানে ব্রিফিং চলছে, সেই ব্রিফিং থেকে আসলে জানা যাবে তারা এখানে অবস্থান নেবেন কিনা, তারা মানবেন কিনা, অথবা পরবর্তী পদক্ষেপ তাদের কি হবে। আদিবা, জানছিলাম ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধনের খবর। 30 জন বাংলাদেশি যুবককে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়ার ঘটনায় জড়িত ট্রাভেল এজেন্সিগুলোকে সিলগালা করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি আরও বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে কোনো সিন্ডিকেট থাকার সুযোগ নেই। আজকের মধ্যেই আমরা এই সব নথিপত্র এনে আমরা যাচাই বাছাই করে কাউকে যদি এই ধরনের কোনো কিছু পাওয়া যায় আমরা কাউকে ছাড় দেবো না। আমি যদি এখানে মন্ত্রী থাকি, কোনো সিন্ডিকেট, এখানে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না, জিরো টলারেন্স। ব্রাহ্মণবাড়িয়ায় এবারও লিচুর বাম্পার ফলন হয়েছে। বিভিন্ন বাগানে এখন লিচু সংগ্রহ ও বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও শ্রমিকরা। সুস্বাদু রসালো লিচুর জন্য পরিচিত হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা ও পাইকাররা সরাসরি বাগানে এসে লিচু কিনে নিয়ে যাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। লিচুর খ্যাতি না থাকলেও প্রতি বছরই নয় এবারও ব্রাহ্মণবাড়িয়া লিচুর বাম্পার ফলন হয়েছে। বিজয়নগর কসবা ও আখড়া উপজেলার বিভিন্ন এলাকায় বাগান জুড়ে থোকায় থোকায় ঝুলে আছে বোম্বাই, চায়না 3, পাটনাই সহ বিভিন্ন জাতের লিচু। অনুকূল আবহাওয়ার কারণে ফলন ভালো হওয়ায় খুশি বাগান মালিকরা। অন্য বছরের তুলনা মাল ভালো হয়েছে, আবহাওয়া ভালো হওয়ার তুলনা মালের চাহিদাও ভালো, মালের সাইজও ভালো। বাম্পার ফলন হচ্ছে এগুলো আপনার বৃষ্টির কারণে আমরা ভাইটা যেতেছে, জয়রা যেতেছে, দাগ পড়তেছে। জেলা শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে অনেকেই বাগানে এসে পছন্দ মতো গাছ থেকে লিচু সংগ্রহ করছেন। এই এলাকার লিচু মোটামুটি ভালো হয়েছে, মিষ্টি এবং সুস্বাদু। এই জন্য দেখা গেছে সিলেট, ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন জায়গাতে লোকজন আসতেছে। এবছর লিচুর ফলন খুব ভালো ফলন হয়েছে। 10-15 লাখ টাকার বাগান রাখছি। আমরা এখানে লিচু নিতে এসেছি। এখানে লিচু অনেক বেশি ভালো, মিষ্টি। এই বছর জেলায় প্রায় 29 কোটি টাকা লিচু উৎপাদন হবে বলে আশা এই কৃষি কর্মকর্তার। এই বছর 555 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। তার মধ্যে মোট উৎপাদন আমরা আশা করছি 2331 মেট্রিক টন। ভালো দাম পেলে জেলায় লিচু বাগান আরও সম্প্রসারিত হবে বলে আশা বাগান মালিকদের। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।